আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শর্ত সাপেক্ষে কাল রাত ৮টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস। জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা। শক্তি নয়, উদারতা দেখিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের। নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল বিএনপি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ। জামাত ইসলামের নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি ২১ অক্টোবর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কমপ্লিট শাটডাউন কর্মসূচি শর্ত সাপেক্ষে আগামীকাল রাত ৮টা পর্যন্ত স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা জোরদার করায় এরই মধ্যে চালু হয়েছে জরুরি সেবা। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুনরায় এই সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী ৭ দিন বন্ধ থাকবে বহির্বিভাগে চিকিৎসা সেবা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রোববার সকাল থেকে অনেক মুমূর্ষু রোগী সেবা পাননি। দাঁড়ে দাঁড়ে ঘুরেও ভর্তি হতে পারেননি হাসপাতালে। এদের মধ্যে বন্যায় অসুস্থরাও আছেন। পানি আর পানি বাড়িতে ঘরে ঢুকতে পারি না, না খাই রয়েছি। এখান থেকে ছাত্ররা খাওয়া নিচ্ছে, ওই শুকনো খাবার খাই। এই দেশে আইসি চিকিৎসা পাইতেছি না। সুনামগঞ্জ থেকে আইছি আমরা ভর্তি ডাক্তার ওনে আইয়া আমরা 2টা হসপিটাল গেছি, মিরপুর থেকে আইছি করি ওনে আমরা কোনো ডাক্তারই পাই না। আইসি 1টা বাজে আইসে, কিন্তু এই রুগী আইসি রুগী এই যে মাথা সন্ত্রাসীরা কোপাই কাপাই দিছে। এনারাই গেছে বাসে পাঠাইছিল, ফিরে আবার মুন্সিগঞ্জ গেছি, এন থেকে বলছে যে ফিরে মেডিকেলে আসছি, কিন্তু এখানে কোনো আমাকে ভর্তি হলো না, ভিতরে ঢুকতে হতে না। এই রুগী অনেক বাসে নিলে মারাও যেতে পারে। কালকে থেকে খাওয়া খায় না, এখন ডাক্তারের কাছে আনছিল, ডাক্তার বলছে মাথার সমস্যার কারণে খাওয়া খায় না। চিকিৎসকরা ৪ দফা দাবিতে আন্দোলন শুরু করলে ভেঙে পড়ে চিকিৎসা সেবা। সংকট নিরসনে তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, আন্দোলনকারীদের দাবিগুলো যুক্তিসম্মত। সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে, এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আন্দোলনকারীরা তাদের সব দাবি পূরণে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। বিভাগীয় হাসপাতালগুলোতে 1:1, আমি আবার বলছি, একজন ডক্টর, একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, সেটা হয়তো বা আর্মি হতে পারে, সেটা হয়তো বা পুলিশ হতে পারে। 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না, শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যা 7:30টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের উপস্থিতিতে চালু হয় জরুরি বিভাগের চিকিৎসা। প্রায় 10 ঘন্টা অপেক্ষার পর টিকিট কাটতে পারেন রোগীরা। আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষক সহ 3 শিক্ষার্থীকে। এছাড়া 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মানুষের আস্থা অর্জনে গত 15 বছরের বৈরী অভিজ্ঞতা থেকে নতুন রাজনীতির সূচনা করবে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির কাছে জনগণের এমনটাই প্রত্যাশা বলে মনে করেন বিশ্লেষকরা। সে লক্ষ্যে তৃণমূল থেকে দল গোছানো ও জনপ্রিয়তা ধরে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি পরামর্শ সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খানের। দলের গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তারা। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। মুক্তিযোদ্ধা জিয়া স্বাধীনতা উত্তর অস্থির রাজনীতির পথ ধরে 1975-এর পট পরিবর্তনের পর বাকশালী একদলীয় শাসনের বদ্ধভূমিতে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। মূলত এর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে গোড়াপত্তন হয় বিএনপির। নানা চড়াই উচ্চাই পেরিয়ে জিয়াউর রহমানের গড়া 46 বছরের বিএনপি এখন দেশের জনপ্রিয় দল, মানুষের কাছে আস্থার নাম। গেল 15 বছর বিএনপির জন্য ছিল সবচেয়ে বৈরী সময়। শেখ হাসিনা সরকারের আমলে মামলা, গুম, রাষ্ট্রীয় নির্যাতন বিএনপিকে অনেকটাই অস্তিত্ব সংকটে ফেলে দেয়। অনেকে বলছিল বিএনপি বোধহয় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু একটা মানুষকে যখন আপনি একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন, তার উপর প্রচন্ড অনাচার করবেন, তার প্রতি কিন্তু মানুষের একটা সহমর্মিতা তৈরি হয় এবং বিএনপির প্রতি কিন্তু ওই সহমর্মিতা তৈরি হয়েছে। কিন্তু এখন তার চ্যালেঞ্জটা হচ্ছে পার্টিটাকে গোছানো। বিএনপি গত 15 বছরে আন্দোলনে ছিল, লড়াই করেছে, তাদের কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের কর্মীরা আয়না ঘরে গেছে, তাদের ত্যাগ অপরিসীম। আওয়ামী লীগ সরকারের অপসারণের পরে বিএনপি সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। বিএনপি দলটি আজকে একটি আমি বলি জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপিকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়ানোর তাগিদ দিলেন রাজনীতি বিশ্লেষকরা। আদর্শিক চর্চাটা কিন্তু খুব কম থাকে, শক্তি মাস্তানি এগুলোর চর্চাটা অধিক থাকে এবং এই ধরনের মানুষকেই তাদের নেতৃত্বে নিয়ে আসা হয়। কিন্তু দিনের শেষে যখন সংকটে পড়ে দল, তখন এই নেতৃত্ব কিন্তু কোনো কাজে আসে না। সেটা বিএনপির ক্ষেত্রে যেমন প্রমাণিত ছিল, আওয়ামী লীগের ক্ষেত্রে তেমনি প্রমাণিত। এই বন্দনার যে রাজনৈতিক ব্যবস্থা থেকে তারা বের হয়ে আসবেন কিনা, শুধুমাত্র তারেক জিয়া কিংবা খালেদা জিয়ার বন্দনা, আওয়ামী লীগের সংকটের জায়গাটাই ছিল কিন্তু এই বন্দনার রাজনৈতিক ব্যবস্থা। সারা দেশে বিএনপির নামে যদি কোনো অঘটন ঘটে, দখলবাজি চলে, তা বিএনপির যে ভাবমূর্তি সেটা কালো ছায়া ফেলবে। তারা এও মনে করেন আগামী জাতীয় নির্বাচন নানা কারণে বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের পরামর্শ, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে পূরণ করবে তাও স্পষ্ট করতে হবে দলটিকে। এখন তো আওয়ামী লীগ নেই, যার ফলে তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীর ধরনে কিন্তু পাল্টেছে। এখন অন্য দলগুলো তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এবং যারা একসময় তাদের বন্ধু ছিল, বিএনপি এবং জামায়াত ইসলামীর যে বক্তব্য এবং পাল্টা বক্তব্য আমরা বুঝতে পারছি, তাতে মনে হচ্ছে যে আমরা বোধহয় আরেকটা নতুন ধরনের মেরুকরণের দিকে যাচ্ছি এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু জামায়াত ইসলামী এখন ওদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। বিএনপির সামনে যে সম্ভাবনার দ্বার খুলেছে, তো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সামনে রেখে তাদেরকে সেটা জনগণের সেই ভালোবাসাটা অর্জন করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে। এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, আমি তো বলে এটা আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা হয়েছে। এটা পূরণে আমাদের সঠিক পদক্ষেপ বলে নিতে হবে। প্রবীণ সাংবাদিক আবু সাইদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ডক্টর তানজিম উদ্দিন খান মনে করেন এ অঞ্চলের আধিপত্য নিয়ে পরাশক্তিগুলোর লড়াই মোকাবেলার চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। পার্টিকে যদি সংগঠিত করতে হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তৃণমূল থেকে শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় ও জনগণের ভালোবাসা অর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, বিএনপির পতাকা এখন শুধু দলীয় নয়, দেশ ও জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। দেশকে জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের কোনোই বিকল্প নেই। বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও উপেক্ষা করার কোনোই সুযোগ নেই। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা
অর্জন করুন। সব বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এখন সবচেয়ে বড় কাজ বলেও জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। ফ্যাসিবাদের পতনের পর মুক্ত পরিবেশে হাজারো নেতাকর্মী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আসেন শ্রদ্ধা জানাতে। দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশ নেন সর্বস্তরের নেতাকর্মীরা। পরে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একদলীয় শাসন থেকে বের করে এনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনে বিএনপিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, তা বৃথা যাবে না। স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭০০-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। আমরা আজকে এই দিনকে স্মরণ করব। আজকে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন সঠিক রাজনীতি আর জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য বলে জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করে যাব। গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নই মূল কাজ বলেও জানান বিএনপি মহাসচিব। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। এ প্রতিষ্ঠা বার্ষিকীর একটি লক্ষ্য দলটির দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে একটি দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা সরকার জানে না। এই বিষয়ে দিল্লিকে জিজ্ঞাসার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সফর ইস্যুতে মন্ত্রণালয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার এ সফর হবে সংক্ষিপ্ত। ইউএনসিএতে জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমি এটা ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। মানে যেটা ওনার ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি, কিন্তু এখনো স্পেসিফিক আমি কিছু বলতে চাই না। এ সময় তিনি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে বলেন, দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এটা তাদের বিষয়। আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু লিগ্যাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। দিল্লির সাথে সমঝোতা স্মারকগুলো নিয়ে ঢাকা নতুন করে চিন্তাভাবনা করছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, স্বার্থ রক্ষা করে যা করার দরকার তা করা হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। এ সময় আদালত বলেন, দেশের সব অপরাধের বিচার হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে গত 19 আগস্ট হাইকোর্টে রিট করা হয়। যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনা নামে রয়েছে, রিটে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া দেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চাওয়া হয় সর্বনিম্ন 3 বছর। একই সাথে বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনা এবং আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয় রিটে। জামাতে ইসলামের নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন শুনানির জন্য 21 অক্টোবর দিন ঠিক করেছে চেম্বার জজ আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে। চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম এ আদেশ দেন। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামাতে ইসলামী। তবে আপিল শুনানিতে জামাতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিলটি খারিজ করে দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়টি বহাল থাকে। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায়, এটা আপিলেট ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে 21 অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে, এই মর্মে আদেশ পাস করেছে। উজানের পানিতে বন্যা ঠেকাতে ভারতের বাঁধের সামনে বাঁধ নির্মাণ করা হবে কিনা তা ক্ষতিগ্রস্তদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার। উজানের দেশ থেকে বন্যার পূর্বাভাস পেতে চিঠি দেওয়া হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর পূর্বাঞ্চলের বন্যার অজুহাতে চালের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খাদ্য সচিব। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ভারতের পানিতে এমন এক সময় বন্যা হলো যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে দেশটির সাথে কিছুটা টানাপোড়েন চলছিল। বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ, বাংলাদেশকে বেকায়দায় ফেলতে না জানিয়েই পানি ছেড়েছে ভারত। এমনকি বাঁধের সামনে বাঁধ নির্মাণের দাবিও জানান নেটিজেনরা। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদেও। পানি সম্পদ উপদেষ্টা জানান, আগামী 16 থেকে 20 সেপ্টেম্বর বন্যাক্রান্ত এলাকায় গণশুনানি হবে। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। পাবলিক পারসেপশনটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একভাবে আসে, পানি ব্যবস্থাপনায় পাবলিক পারসেপশনটা কি তাই? আন্তঃনদী ব্যবস্থাপনাতেও কি বৈজ্ঞানিক পারসেপশনটা তাই? এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। আমার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরও দেশ আছে উজানে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দেশের পূর্বাঞ্চলের 11 জেলায় বন্যার কারণে চালের দামে কোনো প্রভাব পড়বে না বলে জানান খাদ্য সচিব। কারসাজি ঠেকাতে মনিটরিং জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। যেসব এলাকায় ব্যাপক আমন চাষ হয় সেই এলাকায় বন্যা হয় নাই, তো তারপরেও অনেক কৃষি জমি এখানে আছে, আমনের চাষ হয়, ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের এফেক্ট করবে। ওভারঅল প্রোডাকশনের কাছে এটা অনেক বড় ক্ষতির কারণ হবে না, সুযোগ নিতে পারে। আমরা সজাগ আছি, আমাদের টিমগুলো কাজ করছে। পানি নেমে গেলে বন্যাক্রান্ত এলাকায় কম দামে চাল বিতরণ করা হবে বলেও জানান খাদ্য সচিব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো জাতীয় পার্টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় জিএম কাদের জানান, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হয়েছে। তবে নির্বাচনের জন্য এই সরকারকে কোনো চাপ দেবে না তার দল। একই সাথে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানিয়েছেন তিনি। বলেন, দেশ সংস্কারে সরকারকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত জাতীয় পার্টি। আপনাদেরকে আমি এখানে আহ্বান করছি। আমাদের আমরা কোনো কারো দোষর ছিলাম না, আমরা কোনো গণহত্যা, কোনো খুন গুম এগুলোর ব্যাপারে আমরা বলেছি, যত সরবভাবে বলেছি। বিএনপি বা অন্য কেউ এটা বলেনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা ওনাদের দায়িত্ব। একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোনো রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান, এটা নিশ্চিত করতে হবে। বিএনপির নামে চাঁদাবাজি করে কেউ দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের আলাইপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করাতে চাইলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ গণ অভ্যুত্থানে নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যারা এই 15 বছর আওয়ামী লীগ করেছে তাদেরকে যদি বিএনপির কোন নেতা যদি তাদেরকে আবারও বিএনপিতে নিয়ে এসে তাদেরকে আবার বিএনপি করানোর চেষ্টা করে, আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা। এবং আমাদের নেতা পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছে, বিএনপির নাম দিয়ে যদি কেউ গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন এলাকা চাঁদাবাজি করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিএন মাইক্রো ট্রেড নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছে। বিষয়টি সম্প্রতি এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন ই-মার্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। এটিএন মাইক্রো ট্রেডের সাথে এটিএন বাংলা ও অঙ্গ প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সবাইকে এটিএন মাইক্রো ট্রেডের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এস আলম গ্রুপের মালিকানায় থাকা ৬টি সহ মোট ৯টি ব্যাংকের সাথে সব ধরনের লেনদেনে সতর্ক করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর এক চিঠিতে এই নির্দেশনা দেন। পূর্ব ঘোষণা ছাড়াই বন্দরের এই সিদ্ধান্তে আমদানি রপ্তানিতে জটিলতা বাড়বে বলে জানিয়েছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে এতে ক্রেতাদের কাছে ভুল বার্তা যাবে। অবিলম্বে বাংলাদেশ ব্যাংকে বন্দরে জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র। এ বন্দর দিয়েই দেশের সিংহভাগ পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। এসব পণ্য পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বন্দরের শুল্ক, কন্টেইনার খরচ সহ সব ধরনের আর্থিক লেনদেন, পে অর্ডার, চেক ও নগদ লেনদেনের মাধ্যমে অর্থ পরিশোধ করে আসছিলেন ব্যবসায়ীরা। সম্প্রতি কিছু ব্যাংকের পে অর্ডার জমা নিয়ে জটিলতা তৈরি হয় সেখানে। এতে কন্টেইনার জটের পাশাপাশি আর্থিক ক্ষতি বাড়তে থাকে। এই পরিস্থিতির মধ্যেই লুটপাট আর আর্থিক কেলেঙ্কারিতে জড়িত এস আলম গ্রুপের মালিকানায় থাকা ৬টি ব্যাংক সহ মোট ৯টি ব্যাংকের লেনদেনে বন্দর কর্তৃপক্ষ সতর্ক নির্দেশ দেন। হঠাৎ এমন সিদ্ধান্তে শঙ্কায় ব্যবসায়ীরা। এই 9টা ব্যাংকের চেক বা পে অর্ডার ইতিমধ্যে যারা নিয়েছে সেগুলির কি হবে? এটার একটা টাইম দিয়ে যাওয়া উচিত যে এই 9 ব্যাংকের কোনো চেক পে অর্ডার কেউ কোথাও অ্যাকসেপ্ট হবে না। কিন্তু এইভাবে টাইম না দিয়ে এইভাবে যদি দেওয়া হয় আলটিমেটলি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাংকগুলির মধ্যে কিন্তু আমাদের রপ্তানিকারকদের অনেকগুলি বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এই ব্যাংকগুলিতে আছে। তাদের ব্যবসায়ের কার্যক্রম কি হবে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একটা স্পষ্ট গাইডলাইন থাকা উচিত।
সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এস আলমের মালিকানায় থাকা 6টি সহ মোট 7টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছে। ব্যাংক থেকে আগের মেয়াদি আমানত সহ বিভিন্ন আমানতের বড় অর্থ একসাথে তুলতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। এসব ব্যাংকে নতুন করে লেনদেনে নিরুৎসাহিত করছে বন্দর কর্তৃপক্ষ। এতে সংকট তৈরি হয়েছে আর্থিক লেনদেনে। যদি এই ব্যাংকগুলো সব রকমের কার্যক্রম বন্ধ থাকতো, তাহলে সেই ক্ষেত্রে যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতেন, তাহলে সেটা যুক্তিযুক্ত হতো। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যদি এখন তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবসায়ীরাও যেমন একটা স্বস্তির মধ্যে থাকবেন এবং তারা আস্থা পাবেন। দ্রুত এই সংকট কাটাতে গভর্নরের সহযোগিতা চেয়েছেন বিশ্লেষকরা। তা না হলে চট্টগ্রাম বন্দরে নতুন করে কন্টেইনার জট সহ পণ্য রপ্তানি সময়সীমা বেড়ে গিয়ে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। সপ্তম উইকেটের রেকর্ড পার্টনারশিপ, লিটনের সেঞ্চুরি আর মিরাজের ৭৮ রান সব মিলিয়ে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ থেমেছে ২৬২ রানে। ১২ রানে এগিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাট করে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৯ রান। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৭৪ রান। পরাগ আরমানের রিপোর্ট। Short ball cut away, that is a beautiful shot. রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের গল্পটা প্রতিরোধের বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন আর মিরাজের ১৬৫ রানের জুটি ফলনের সংখ্যা তো মুক্তি দেয়ই, উল্টো পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। প্রথম ইনিংসে লিড নেয়ার সম্ভাবনাও তৈরি করেছিল লাল সবুজের দল। অবশ্য দিনের শুরুটা ছিল খুবই জঘন্য। ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে বাংলাদেশ, সাথে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের আগেই অল আউট হয়ে নতুন রেকর্ড গড়ার হাতছানি। তবে মীর হামজা আর খুররম শেহজাদের আগুনে বোলিংয়ে বুক টান টান করে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ৮৪ বলে ৮-৪ লিটন পেয়ে যান 50-র দেখা। ৮১ বলে 50 তুলে নেন মিরাজ। ধ্বংসস্তূপের দাঁড়িয়ে মিরাজ লিটন দুজনেই সেঞ্চুরির পথে হাঁটছিলেন, কিন্তু দলের ১৯১ রানে খুররম শেহজাদের বলে মিরাজ বিদায় নিলে থামে লিটনের সাথে ১৬৫ রানের মহাকাব্যিক জুটি। ৭৮ রানে বিদায় নেন মিরাজ। তাসকিন আহমেদ ১ রানে থামেন, কিন্তু আবারও বীরত্ব দেখান লিটন দাস। ১৭১ বলে পেয়ে যান তিনি ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। এটি তার ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৮ রানে থামেন লিটন দাস। আর বাংলাদেশের প্রথম ইনিংস পাকিস্তানের চেয়ে ১২ রানে পিছিয়ে থেকে গুটিয়ে যায় ১৬২ রানে। This one is hit out there. Is it hit? পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শর্ত সাপেক্ষে কাল রাত ৮টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস, জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা। শক্তি নয়, উদারতা দেখিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের। নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল বিএনপি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ। জামাত ইসলামের নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করার আবেদন শুনানি ২১ অক্টোবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।